শ্রম অসন্তোষে ঝুঁকিপূর্ণ চা বাগান পুনরুজ্জীবিত করার উদ্যোগ সরকারের। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো, সিন্ডিকেট ভাঙার তাগিদ, ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ। সিলেট ম্যানচেস্টার রুটে ফের সরাসরি বিমান চলাচল শুরু, খুশি যাত্রীরা। শিগগিরই সিলেট কক্সবাজার বন্ধ হওয়া ফ্লাইটও চালুর আশ্বাস মন্ত্রীর। বারবার দাবি করেও নেত্রকোনায় সম্প্রসারিত হয়নি 12 কিলোমিটার রেলপথ। কার্যকর হলে সুফল পাবেন 10 লাখ মানুষ, যাচাই করে ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। মুখ থুবড়ে পড়েছে আওয়ামী লীগ আমলের ডিজিটাল সিটি প্রকল্প। উদ্বোধনের পরই অচল সিলেট নগরীর 126 ওয়াইফাই পয়েন্ট। অর্থ লুটের অভিযোগ বাসিন্দাদের। এবং উদ্বোধনের 8 বছরেও শুরু হয়নি কার্যক্রম। তালাবদ্ধ ময়মনসিংহের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। গচ্চা সরকারি অর্থ, সাংস্কৃতিক কর্মীদের ক্ষোভ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষে ঝুঁকিতে পড়ে যায় দেশের 31টি চা বাগান। উদ্ভূত পরিস্থিতিতে বাগানগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি সিন্ডিকেট ভাঙা গেলে প্রাণ ফিরে পাবে চা শিল্প, আশা সংশ্লিষ্টদের। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটের বুরজান চা বাগান 8 মাস বন্ধ ছিল। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন এই বাগানের 1500 শ্রমিক কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এনে বাগান পরিচালনায় 1 বছরের জন্য স্থানীয় একটি কোম্পানিকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। তবে 8 মাস বাগান বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি ঝুলে আছে। ফার্দার আগ বাড়তে পারে নাই, তখন ওরা চাইছে থার্ড পার্টি কাউকে দিয়ে এটা চালানোর জন্য। তখন ওরা আমাদেরকে প্রপোজ করছে। আমাদের মেডওয়াপ নাই, আর তারপরে মেডিকেলের কোনো চিকিৎসার খরচ নাই। মাছ কোম্পানির এক মালিকে আমরা লগে সহযোগিতা করছে, করার পরে তাই নিয়ে আমরারে কইছে তোমরা কাজ করো, আমরা তোমরা সহযোগিতা কইরা যাবো। নিরিখের উপরে নির্ভর আমরা ওই যে 178 টাকা এটাই দিই। 2024 সালের 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চা বাগানের মালিক বাগান রেখে পালিয়ে যান। এতে বাগান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক বাগানে শ্রমিকের মজুরি সঠিকভাবে পরিশোধ না করায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। দেশের 172 বাগানের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগান সহ 31 চা বাগান ঝুঁকির মধ্যে পড়ে। চা বাগানের চলমান সংকটে সবচাইতে আতঙ্কের মধ্যে আছে চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে চা শিল্পকে রক্ষার্থে সরকার এগিয়ে আসেন এবং শ্রমিকদের যাতে সুন্দরভাবে তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনের জীবনযাপন করে, সেটাই আমাদের চাওয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি বলছেন, বাগান পরিচালনায় স্বচ্ছতা আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাগানগুলো সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। সরকার প্রণোদনা এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি কম্বিনেশন করে যদি বাগানগুলো তোলা যাবে, আদারওয়াইজ আমার মনে হয় এই বাগানগুলো আর সেখান থেকে তোলা মুশকিল হয়ে দাঁড়াবে। তবে চা শিল্পের সঙ্গে জড়িত অভিজ্ঞ ব্যক্তিদের মতে সিন্ডিকেটের কারণে বাগানগুলো চায়ের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে গোটা শিল্প ঝুঁকির মধ্যে পড়েছে। ভোগ বরাদ্দ হিসেবে 10 বছর 15 বছর মেয়াদে আমাদের 1010 কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা সহায়তা পাবো। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 22 জুন জাতীয় সংসদে জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর 31টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ চা বোর্ড এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহায়তায় বন্ধ হয়ে যাওয়া বুরজান ও ফুলতলা চা বাগান পুনরায় চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের চা বিক্রি সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মুনির। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, চা শিল্পের 186 বছরের ইতিহাসে এইবারই সবচাইতে খারাপ অবস্থার মধ্যে আছে এই বৃহৎ একটি শিল্প। 31টি চা বাগানকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছে বাংলাদেশ চা বোর্ডের বিক্রয় সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মুনির। জনাব মুনির সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, এখন চা শিল্পের একটি বলা যায় খুব খারাপ অবস্থায় যাচ্ছে, এই অবস্থার পিছনে কারণ যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে একটা ক্রাইসিস টাইম ওভারকাম করছে এই টি ইন্ডাস্ট্রি। আমরা আশাবাদী যদি সরকার সদিচ্ছা পোষণ করে, বিশেষ করে বিশেষ বরাদ্দ এই চা শিল্পে দেয়, তাহলে আমার মনে হয় এটা অচিরে একটা লাভজনক প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। সেই জন্য সরকারের সদিচ্ছা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে, বিশেষ করে আপনার কৃষি ঋণ দিয়ে স্বল্প সুদে। আরেকটি হচ্ছে বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি, সেই যে চলমান যে রয়েছে আপনার রেট রয়েছে, সেই রেট থেকে যদি কমে, বিশেষ করে চা শিল্পে সংযুক্ত যে গ্যাস এবং আপনার ইলেকট্রিসিটি রয়েছে, সেগুলো যদি একটু কম সাশ্রয় মূল্যে দিতে পারে, আমার মনে হয় এই শিল্পটি টিকে যাবে। সেক্ষেত্রে যেমন 31টি চা বাগানের মধ্যে সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার উদ্যোগ নেওয়ার পরে বুরজান চা বাগান এবং ফুলতলি চা বাগানকে পুনরায় উজ্জীবিত করার জন্য একটি কেয়ারটেকার ব্যবস্থাপনা দিয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি বাগান নিয়ে চিন্তা ভাবনা করছে। কিন্তু বাংলাদেশ চা বোর্ডের এই যে রুগ্ন বাগান বা ঝুঁকিপূর্ণ বাগানগুলোকে টিকিয়ে রাখার জন্য কোনো ধরনের প্রণোদনা বা কোনো ধরনের ব্যবস্থা আছে কিনা বাংলাদেশ চা বোর্ডের? সরকারের পক্ষ থেকে তো থাকতেই পারে। আমি আগেও বলেছি যে বিশেষ প্রণোদনা দিতে পারে, স্পেশাল অ্যালোকেশন। এছাড়াও ম্যানেজমেন্টের একটি দায়িত্ব রয়েছে। ম্যানেজমেন্ট, রাইট পিপুল রাইট প্লেস এট দ্য রাইট টাইম, একটা কথা আছে। সুতরাং আপনার ম্যানেজমেন্ট যদি স্ট্রং না হয়, গার্ডেন কখনোই সেটা প্রফিটেবল কনসার্নে পরিণত হবে না। সেই জন্য আপনারা জানেন 31টি চা বাগানের মধ্যে লোবাচড়াও ছিল। সেই লোবাচড়া বাগানটি আমাদেরই সাহেববাড়ি গ্রুপের একটি সারাটি ইন্ডাস্ট্রি টেক ওভার করেছে এবং সুন্দর করে চালাচ্ছে। এবং বুরজান এবং ফুলতলাও কিন্তু এখন ভালো চলছে। তো আমি মনে করি রাইট পিপুলের কাছে যদি এই গার্ডেনগুলোকে হস্তান্তর করা যায়, তাহলে সেটা টিকে যাবে। সেক্ষেত্রে আমরা জানি যে বিগত সরকার আমলে NTC বা ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগানের ব্যবস্থাপনা দেওয়া হয়েছিল, যাকে তিনি বেশ তার বিরুদ্ধে বেশ দুর্নীতি বা লুটপাটের আমরা খবর জানি বা বিভিন্ন গণমাধ্যমে খবর জানি। এই ক্ষেত্রে এই যে বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনিও বলেছিলেন যে দুর্নীতি বা অব্যবস্থাপনাকে পাশ কাটিয়ে ভালো একটা ব্যবস্থাপনা নিতে হবে, সেই বিষয়টা যদি একটু বলতেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে রাষ্ট্রায়ত্ত এই সেই 12টি গার্ডেন আসলে লুজার কনসার্ন দীর্ঘদিন যাবৎ। সুতরাং এখানে টপ ম্যানেজমেন্টের যারা আছে, বিশেষ করে বোর্ড অফ ডিরেক্টরস, চেয়ারম্যান, MD সহ যারাই আছেন, আমি মনে করি তাদের সততা থাকতে হবে এবং স্কিলনেস প্রুভ করতে হবে যে উই আর গুড প্ল্যান্টার। বিশেষ করে ম্যানেজার, স্টোর ম্যানেজার, যারা স্টাফ আছে, আমি মনে করি যে এফেক্টিভ ব্যবস্থাপনা যদি না হয়, তাহলে এই গার্ডেনগুলোকে তোলা খুবই কষ্ট হয়ে দাঁড়াবে আমি মনে করি। সেক্ষেত্রে যে বাংলাদেশের দ্বিতীয় নিলাম কেন্দ্র শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের একজন পরিচালক আপনি, সেক্ষেত্রে বাগানের মালিকদের যে দাবি, সেই দাবি হচ্ছে গিয়ে দীর্ঘদিন পরে আপনার যদিও 245 টাকা নির্ধারণ করেছে এবং তাদের দাবি হচ্ছে গিয়ে যদি 300 টাকা করা হয়, সেক্ষেত্রে উৎপাদনের খরচের চেয়ে তারা হয়তো কিছুটা বেশি পাবে। বর্তমানে উৎপাদন খরচের চেয়ে যেই 245 টাকা আপনারা নির্ধারণ করেছেন, সেই ক্ষেত্রে তারা লসে যাচ্ছে। সেক্ষেত্রে 300 টাকা নির্ধারণ করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? অবশ্যই আছে আমাদের। আপনারা জানেন যে আগামী 9 তারিখে একটি মিটিং আছে আমাদের টি বোর্ডের, সেখানে আমিও আছি মেম্বার হিসেবে। সুতরাং আমরা সেটা প্রস্তাব করব যে মিনিমাম 275 করতেই হবে। 275 to 300 টাকা যদি হয়, তা আমি মনে করি যে এই শিল্পটা অনেকটা লাভবান হবে। সেক্ষেত্রে আমরা জানি যে এই যে 2টি পাতা 1টি কুড়ি, এই 2টি পাতা 1টি কুড়ি দিয়েই চার আমরা সবসময় জানি একটা প্রবাদও আছে। সেক্ষেত্রে চার মান নিম্নমানে হওয়ার কারণে আপনার রপ্তানিতে যেতে পারছে না। অনেক সময় আমরা দেখেছি বড় বড় পাতাগুলোকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে, এই ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ দেখি। এই চার মান উন্নয়নের ব্যাপারে বাংলাদেশ চা বোর্ড বা আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, যে বাগানগুলোর চায়ের মান উন্নত করলে রপ্তানির আয় বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? না,
অবশ্যই আমরা যদি ভালো চা তৈরি করতে না পারি তাহলে দিন দিন কিন্তু এই একটি সুস্বাদু পানির পান করার যে মানুষের যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাবে ডে বাই ডে। ইতিমধ্যে দেখেছেন আপনারা যে মানুষ কিন্তু চা থেকে ডাইভার্ট হয়ে কফিতে চলে যাচ্ছে। আমি মাঝে মধ্যে বলি যে কেন আপনারা কফি যে আমরা তো ভালো চা পাই না। সুতরাং আমি মনে করি যে অত্যন্ত গুণগত উন্নত মানের চা আমাদেরকে প্রডিউস করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু শুধু বহির্বিশ্বের বাজার নয়, আমাদের দেশীয় বাজারটা কিন্তু আমরা দখল থেকে অনেকটা পিছিয়ে যাব। সুতরাং আমি মনে করি সবার এবং গার্ডেন মালিক, ব্যবস্থাপনা এবং গভর্নমেন্টের এবং বাংলাদেশ টি বোর্ড রেগুলেটরি বডি হিসেবে অত্যন্ত নজরদারি করতে হবে যাতে প্রতিটি গার্ডেন ভালো চা উৎপাদন করে। আমি একজন টি টেস্টার হিসেবে এটা বলবো যে আসলে ভালো চায়ের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে একেবারে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল চা বাগানগুলো এবং বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা প্রভাব পড়েছে এই চা বাগানে। এবং বলা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন চা বাগানগুলোতে সেচের ব্যবস্থা করা হয়। বাংলাদেশে যেমন এই লাক্কাতুরা চা বাগান বলেন বা আমরা যেখানে থাকি সেই সমস্ত বাগানে আসলে অনেক বাগানই দেখি যে সেচের কোনো ব্যবস্থা করা হয় না। সেক্ষেত্রে বাগানের পাতাগুলো মরে যায় বা বিভিন্ন রোগবালাই দেখা দেয়। সেক্ষেত্রে বাগানগুলোর সেচ ব্যবস্থা করার ব্যাপারে সরকারের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? আসলে যে অনাবৃষ্টি অতিবৃষ্টি উভয়ই খারাপ চায়ের জন্য। তো অনাবৃষ্টির সময়ে ইরিগেশন সেট আবার গার্ডেন কর্তৃপক্ষকে অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে, কারণ আদারওয়াইজ খরার কবলে পড়ে যাবে। তো এটা আসলে জলবায়ুর উপর 50% নয়, ধরতে পারেন 80% নির্ভরশীল এই চা শিল্পটা। সুতরাং আমরা যদি সেই সময় মতো পানি না দিই তাহলে আমাদের চা গাছগুলো মরে যাবে এবং সুট আসবে না, এটা স্বাভাবিক। ঠিক তেমনিভাবে শুধু সেচ ব্যবস্থা নয়, অনেক সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে শ্রমিকরা যদি সঠিকভাবে কাজ করে ড্রেনেজগুলোকে পরিষ্কার রাখে তাহলে দেখবেন যে চা শিল্পের যে চায়ের যে গুণগত মান, কারণ গুড লিভ গুড টি গুড প্রাইস একটা কথা আছে। সুতরাং গুড লিভ যদি আপনি পাইতে হয় তাহলে এই যে গার্ডেনের যে চারা গাছের এবং ম্যাচিউরড বুশের যে পরিচর্যার দরকার সময় মতো সেগুলো কিন্তু করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো লিভ পাবেন না। সেক্ষেত্রে চা বাগানের মালিকদের একটি দাবি, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে চা শিল্পটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। তারা চাচ্ছে যে এটা যদি কৃষি মন্ত্রণালয়ের অধীনে যায় বা কৃষি লোন পাবে এবং কৃষি লোনটা পেলে তারা সুদের হারটা একটু কম হবে। বর্তমানে সুদের হারটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকার কারণে একটু বেশি হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে যদি এই শিল্পটা যায় তাহলে তাদের যে ঋণটা পাবে সেই ঋণের সুদের হারটা কম হবে। সেক্ষেত্রে সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সরকার এই শিল্পটাকে যদি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেয় তাহলে ভালো হবে, কারণ এটা আসলে একটা কৃষি পণ্য। সুতরাং এক সময়ে ব্রিটিশ গভর্নমেন্ট সেটাকে কমার্শিয়ালি চিন্তাধারা করে কমার্স মিনিস্ট্রির আন্ডারে সেটা দিয়েছিল। সুতরাং আমি মনে করি এখন টোটালি যদি সেটা এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে চলে আসে তাহলে বাগান মালিকরা এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের অনেকটাই লাভবান হবে এবং উৎপাদন খরচ অনেকটা কমে যাবে। সিওপি যেটা কস্ট অফ প্রোডাকশন আমরা বলি, সেই কস্ট অফ প্রোডাকশনটা অনেক অংশে কমে যাবে। সুতরাং আমি মনে করি এই শিল্পটাকে যদি এগ্রিকালচার মিনিস্ট্রি আন্ডারে দিয়ে দেওয়া হয় এই শিল্পটি বেঁচে যাবে। আর সেক্ষেত্রে ঋণ তড়িৎ করার ব্যাপারে ব্যাংকগুলোর উপরে কোনো পরামর্শ আছে কিনা, ব্যাংকগুলোর ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা? বাংলাদেশ ব্যাংকিং অবস্থা এখন খুবই জরাজীর্ণ অবস্থা। তারপরে আমি মনে করি সরকার বিশেষ নির্দেশনা দিয়ে যদি এই শিল্পের জন্য ব্যাংকে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই ক্ষেত্রতে আপনারা বেশি পরিমাণে লোন দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বাংলাদেশ চা বোর্ডের বিক্রয় আর সমন্বয় কমিটির সদস্য জনাব SMN ইসলাম মুনিরের কাছ থেকে শুনলাম সামগ্রিক চা বাগানের বিভিন্ন বিষয় নিয়ে। মোটামুটি এই ছিল বাংলাদেশের যে 172টি বাগানের মধ্যে 31টি চা বাগান ঝুঁকিপূর্ণ আছে, তা থেকে উত্তরণের জন্য সরকারের বিভিন্ন যে পদক্ষেপ নিচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সিলেট ম্যানচেস্টার রুটে ফের চালু হলো বিমানের সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। এছাড়া শিগগিরই সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও চালুর আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ফের চালু হলো বন্ধ থাকা সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট।
রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণ করে ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ সময় ফ্লাইটে আসা 272 জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও পুনরায় চালু করার কথা জানান বেসামরিক বিমান মন্ত্রী। দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। কথাবার্তা আসলাম যে আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা পায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। এদিকে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। খুব ভালো লাগছে, আমরা ডাইরেক্ট ম্যানচেস্টার থেকে সিলেট আসতে পারছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যানচেস্টার এয়ারপোর্টে গুলা থাকা যেন সিন্ডিকেট না কইরা এটা যদি মানে অনলাইন মাধ্যমে হইতো তো মানুষের ডাইরেক্ট অনলাইনে হইতে অনেক খতরা সিট আছে আর খতরা সিট গেছে। এর আগে গত 1 মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। সময় সংবাদ, সিলেট। দীর্ঘদিন দাবি জানালেও নেত্রকোনায় 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ হয়নি। এতে দুর্ভোগে অন্তত 10 লাখ মানুষ। যদিও এলাকা পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন সম্ভাব্যতা যাচাই করে দ্রুতই সম্প্রসারণের কাজ শুরু হবে। আর ডেপুটি স্পিকার বলেছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনার জারিয়া থেকে দুর্গাপুর দূরত্ব মাত্র 12 কিলোমিটার, কিন্তু 108 বছর ধরে থমকে আছে রেললাইন সম্প্রসারণ কাজ। বর্তমানে জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার সহ জারিয়া ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 4 বার আসা যাওয়া করে। প্রতিদিন স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। 12 কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকেরই অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য দ্রুত দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি তাদের। যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা হবে দ্রুত, এদিক দিয়ে দুর্গাপুর থেকে জারিয়ে আসতে পারবে, জারিয়ে হয়ে আপনার ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে জারিয়া জানজাইল থেকে আপাতত ঢাকা পর্যন্ত একটি আন্তনগর ট্রেন বিশেষভাবে জরুরিভাবে যাতে দেয়। এই রেলটা যত দ্রুত দুর্গাপুর পর্যন্ত পৌঁছায়, কলমাকান্দ পর্যন্ত পৌঁছায়, সেই প্রত্যাশা করি। 100 টাকা ভাড়া দিয়ে আমরা ঢাকা চলে যেতে পারি, এটা নিরাপদ, এটা খুব ভালো। আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা চিঠি পাবো, তখন আমরা আমাদের লাইন বা সবকিছুর যে আন্তনগর ট্রেন চলাচলের জন্য যে উপযুক্ততা, সেটা আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। সম্প্রতি স্টেশন সহ রেললাইন পরিদর্শন করে সমীক্ষা যাচাই শেষে দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী। আর আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে জানান ডেপুটি স্পিকার। যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। ঢাকায় যারা ডাইরেক্ট গৌরীপুর থেকে ঢাকায় যেতে চান তাদের জন্য একটু এক্সট্রা বেড়ানো হবে, ভাটি এলাকাটা দেখতে পারবে। জারিয়া থেকে দুর্গাপুর রেল লাইনের সঙ্গে সংযুক্ত করা গেলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে দেখা দিবে নতুন সম্ভাবনা। যাতায়াতে ভোগান্তি কমবে 5 উপজেলার প্রায় 10 লাখ মানুষের। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরো থাকছে। খানাখন্দ জলাবদ্ধতায় দুর্ভোগ, চলাচল অনুপযোগী হবিগঞ্জের স্বজন গ্রাম বামই সড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। আগামী বছর সংস্কারের আশ্বাস। সিলেট নগরীতে মুখ থুবড়ে পড়েছে ডিজিটাল সিটি প্রকল্প। শহরের 126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হলেও উদ্বোধনের কিছুদিন পরই অচল। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করতে 2017 সালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কাজ শুরু হয়। 2020 সালে নগরীর 62টি স্থানে 126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়। ঘোষণা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 জন ব্যবহারকারী সর্বোচ্চ 10 Mbps গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরই অচল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 2022-23 অর্থবছরে রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের ব্যয় মেটাতে সিটি কর্পোরেশনকে পুরো বরাদ্দের জন্য চিঠি দিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে নগরীর কোনো ওয়াইফাই পয়েন্টেই নেই ইন্টারনেট। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে অভিযোগ নগরবাসীর। নিশ্চয়ই এটিকে সামনে রেখে লুটপাট করবার জন্য আসলে হয়তো বিগত দিন যারা দায়িত্বে ছিল কানেকশন বা বিভিন্ন সমস্যা, ত্রুটি, লাইনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায়। আমরা চাই যে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার এটা বাস্তবায়ন করুক এবং সিলেটের 10 লক্ষ মানুষের এই ওয়াইফাই সুবিধাটা উপভোগ করুক। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি, অথচ রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর। তবে নতুন করে বরাদ্দ পেলে প্রকল্পটি আবারও চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। প্রকল্পটা আসলে ফল্টি ছিল, যার কারণে দেখা যায় যে আপনার এই ওয়াইফাইয়ের এটা 1 বছরে কিছুটা আপনারা সুবিধা পেলেন, পরবর্তীতে এটা স্টপ হয়ে গেল। এটা প্রকল্প ডিজাইন করার সময় এটা চিন্তা ভাবনায় রাখা উচিত ছিল যে এটা টেকসই হবে কিনা। বর্তমান সরকার যদি আমাদেরকে এই বিষয়ে সহায়তা করে এবং নির্দেশনা প্রদান করে, তাহলে আমরা পুনরায় এটি চালু করার উদ্যোগ গ্রহণ করব। প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় 30 কোটি 20 লাখ টাকা। স্মার্ট সিটির প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়ে আছে এইসব কোটি টাকার ওয়াইফাই সুবিধা। সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ এখন শুধুই সময়ের দাবি। অপুবনিক, সময় সংবাদ, সিলেট। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মাণ করা হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। তবে উদ্বোধনের দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটে এখনও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। আক্ষেপ আর ক্ষোভ বাড়ছে সাংস্কৃতিক কর্মীদের মাঝে। পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। ঐতিহ্যবাহী পোশাকে মাদলের তালে নিজস্ব ভঙ্গিমায় মায়াবী নৃত্য, লোকগানের সুরের মূর্ছনায় জীবন্ত শত বছরের কৃষ্টি ও ঐতিহ্য। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে গড়ে তোলা হয়েছিল এই সাংস্কৃতিক একাডেমি। কিন্তু উদ্বোধনের 8 বছর পরও চালু হয়নি একাডেমিক কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন স্থানে জমেছে ধুলা, নষ্ট হচ্ছে সাংস্কৃতিক সরঞ্জাম, তালাবদ্ধ আছে 500 আসনের আধুনিক মিলনায়তন। আগাছায় ঘেরা ভবনটি যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিত্যক্ত স্থাপনায়। ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠীর যে কালচারাল অ্যাক্টিভিটিসটা এখানে চলমান থাকার কথা, এখন পর্যন্ত এটার কার্যক্রম শুরুই হয় নাই। এটা হইলে পরে অনেক কলাকুশলী বা শিল্পী বা অন্যান্য যারা আছে তাদের এই কর্মসংস্থান হইতো। সংস্কৃতি চর্চার জন্যে, তার বিকাশের জন্যে বা প্রকাশের জন্যে যেটা করা হইল, এটা তো নাম কাওয়াস্তে মাত্র। দীর্ঘদিন কোনো জনবলি ছিল না এই প্রতিষ্ঠানে। 2025 সালের আগস্টে একজন পরিচালক নিয়োগ পেলেও অন্য কোনো কর্মকর্তা কর্মচারী না থাকায় একাডেমির দেখভাল কার্যত একাই করছেন তিনি। পরিচালক হলেও ভবন পাহারা দেয়া ছাড়া আর কোনো কাজের সুযোগ নেই তার। জনবল এখানে অনেকগুলোই প্রয়োজন আছে, যেমন সহকারী পরিচালক, সঙ্গীত, নৃত্য, গবেষণা। লোকজন থাকলে পরে অফিস সুন্দর এবং সুস্থভাবে সম্পাদন করা সম্ভব হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ একাডেমিটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেয়া হবে, জানিয়েছেন জেলা প্রশাসক। এই একাডেমি চালু করতে, ফুললি অপারেশনাল করতে যে সমস্ত লোকবলের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবো। 10 কোটি 81 লাখ টাকা ব্যয়ে হালুয়াঘাটের রাংরাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয় 2018 সালের 1 নভেম্বর। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরও থাকছে। শেরপুরের পাহাড়ি এলাকায় লটকনের বাম্পার ফলন, কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে বাগান। সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। হবিগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। জেলা জুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1189 জন। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন 39 জন রোগী। সদর হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি হচ্ছে হামের রোগী। জেলার সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং টিকাদান কার্যক্রমের উপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
হবিগঞ্জের হাম পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে জেলার সদর হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হামের প্রকোপ মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে হবিগঞ্জের 9টি স্বাস্থ্য কমপ্লেক্স সহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন রোগীরা ভর্তি হচ্ছে এবং এই ভর্তির মাত্রা অনেকটা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছেন যে হাসপাতালে যারা দায়িত্বশীল আছেন। আমরা সকাল থেকে ছিলাম হবিগঞ্জ সদর হাসপাতালে। এখানে আমরা দেখেছি যে আজকে প্রায় 39 জন রুগী এখানে ভর্তি রয়েছেন এবং হামের যে ইউনিট আছে এই ইউনিটের ভিতরে যে শয্যা আছে এই শয্যার থেকে বেশ কিছু অনেক বেশি রুগী এখানে ভর্তি রয়েছেন, যে কারণে নির্দিষ্ট শয্যার পরেও এখানে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে যারা রুগীরা আছেন তারা জানিয়েছেন যে হামের যে এখানে যে প্রকোপ, এই প্রকোপের কারণে তারা বিভিন্ন জায়গাতে এখানে ভর্তি হয়েছেন এবং তারা জানিয়েছেন যে হাসপাতালে এখানে যারা আছেন এখানে তারা মোটামুটি ডাক্তাররা আসেন, কিন্তু তারা যারা এখানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তারা জানিয়েছেন যে তাদের যে শিশুরা, বিশেষ করে শিশুরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে তাদের সমস্যা হচ্ছে। আর একটা অভিযোগ তারা জানিয়েছেন যে তারা সরকারি যে স্যালাইন নিয়মিত তারা পাচ্ছেন না, মাঝে মধ্যে 2টি দেওয়া হচ্ছে এবং বাকিগুলো তারা বাইরে থেকে কিনে নেওয়া হচ্ছে। তো আমরা কথা বলেছিলাম হাসপাতালে আরএমও ডাক্তার ফাইকা রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে হাসপাতালে আসলে যতটুকু চিকিৎসা এবং যতটুকু ওষুধ আছে তারা সাধ্যমতো তারা চেষ্টা করছেন দেওয়ার, এবং যেহেতু ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি এখানে রুগী, সেক্ষেত্রে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে তাদের যে এই রুগীদের সেবা দেওয়ার। তারপর তারা যতটুকু তারা ডাক্তার এবং নার্সরা মিলে যতটুকু তারা সম্ভব তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন যে হারে হবিগঞ্জে বাড়ছে এখানে হামের প্রকোপ, সেই ক্ষেত্রে যদি এখানে আরও বাড়ে তাহলে এখানে আসলে কন্ট্রোল করা ওনাদের জন্য কঠিন হয়ে যাবে এবং এই হামের প্রকোপ যদি বাড়তে থাকে তাহলে তারা বড় ধরনের সমস্যায় পড়বেন। তো এই ছিল আজকে হামের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। হাসপাতাল ছাড়াই চলছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ পাঠদান। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন ক্লিনিক্যাল ও ব্যবহারিক শিক্ষা থেকে। হাসপাতালের নির্মাণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে মেডিকেল কলেজ ক্যাম্পাসে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মেডিকেল কলেজ হাসপাতালের যে 500 শয্যার হাসপাতাল, সেই হাসপাতালটি চালু না হওয়ার কারণে এখানকার যে 350 শিক্ষার্থী রয়েছে তাদের যে স্বাস্থ্য শিক্ষা সেটা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। অর্থাৎ স্বাস্থ্য শিক্ষার যে জ্ঞান, এখান থেকে প্র্যাকটিক্যাল যে দক্ষতা অর্জন করার কথা ছিল কিন্তু তারা শিখতে পারছেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে রেখেছে এবং শিক্ষার্থীরা এখানে লিখে রেখেছে যে স্বাস্থ্য শিক্ষা সংস্কারের কাজ চলছে। এরকমভাবে শিক্ষার্থীরা বিগত 2 বছর যাবৎ কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতাল চালুর জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। সড়ক অবরোধ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ সমস্ত আন্দোলন কর্মসূচি পালন করে আসছে, কিন্তু এখন পর্যন্ত তাদের এই বিষয়টি সুরাহা না হওয়ার ফলে তারা কিন্তু শাটডাউন কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাটডাউন কর্মসূচি কিন্তু গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত চলছে এবং এই শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন যে এই মেডিকেল কলেজের কার্যক্রম চালু না হলে তাদের স্বাস্থ্য শিক্ষা জীবন সেটা অসমাপ্ত থেকে যাবে। এবং এখানে আপনি জানেন যে মেডিকেলে পড়াশোনার জন্য আসলেও ক্লিনিক্যাল কিছু বিষয় ক্লিনিক্যাল কিছু বিষয় থাকে, মেডিসিনের কিছু বিষয় থাকে, পাশাপাশি সার্জিক্যাল কিছু বিষয় থাকে। হাসপাতাল চালু না থাকার কারণে এখানে কিন্তু এই 3 ধরনের শিক্ষায় ব্যাহত হচ্ছে এবং আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে। তারা জানিয়েছেন যে এই আন্দোলন বিগত 2 বছর যাবৎ তারা করে আসলেও এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি তাদের দাবি দাওয়াগুলি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনে কিন্তু লোকসংখ্যা জড়ো হচ্ছেন এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে তারা শাটডাউন কর্মসূচি পালন করে যাবেন। এবং পাশাপাশি যদি বলে রাখি, আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে আগামীকালকে থেকে লাগাতার আন্দোলনে যাবেন। তো এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হবিগঞ্জের লাকখাই উপজেলার সজনগ্রাম বামই সড়ক। খানাখন্দে ভরা 6 কিলোমিটার সড়কে যাতায়াত করেন 50,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে শিগগিরই সড়কটি মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের।
রাশেদ আহমদ খানের তথ্য ছবিতে রিপোর্ট। ভাঙাচোরা রাস্তা, পিচ খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু সমান কাদা। হবিগঞ্জের লাখাই উপজেলার সজন গ্রাম থেকে বামুই পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বর্তমান চিত্র এটি। শুকনো কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই রেহাই নেই এই পথ দিয়ে চলাচলকারী মানুষের। বেহাল অবস্থার কারণে বাড়ছে যাতায়াত ব্যয় ও সময়, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন দশায় উৎপাদিত কৃষি পণ্য ও মাছ জেলা সদরে পাঠানো ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি তাদের। আমরা বড় হয়ে গেছি এবার রাস্তা ঠিক হয় না। এবার তো 10-20 গাড়ি আইতেছে, রাস্তার খুবই অবস্থা খারাপ। স্কুলে যা কলেজে যা রাস্তা লেগে আইতে পারে না, ব্রেক পানি গাড়ি লিয়ে তো যাইতে পারে না। সরকারের কাছে আবেদন এই রাস্তাটা আমরা করে দিত। আগামী বছরই সড়কটি মেরামত করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে কোনো বরাদ্দ অর্থ বছরের শুরুতে আসে, এই জন্য এই গত অর্থ বছরেরটা গত বছরই শেষ হয়েছে। এই অর্থ বছরে আশা করি সজন গ্রামের রাস্তার ব্যাপারে আমরা করতে পারবো, ঠিক করতে পারবো। লাখই বাজার উপজেলা সদর এবং বামুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কটি ব্যবহার করেন সজন গ্রাম, শিবপুর, সুজনপুর সহ 15টি গ্রামের মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। রাস্তাঘাট বেহাল আর রাতের অন্ধকারে বখাটেদের উৎপাত যেন নিত্যদিনের সঙ্গী। নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ভোগান্তিতে মালিকরা, তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যত্রতত্র ফেলা ময়লা আর আবর্জনায় মশার বিস্তার। জামালপুরের বিসিক শিল্পনগরীর এ দুর্দশা। 1980 সালে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দাপুনিয়া এলাকায় 197টি প্লট নিয়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। শুরুতে 82টি কারখানা গড়ে উঠলেও বর্তমানে 12টিই বন্ধ, কারণ দীর্ঘদিন ধরে নেই রাস্তাঘাট সংস্কার কিংবা উন্নত করা হয়নি ড্রেনেজ ব্যবস্থা। এমনকি বাতির ব্যবস্থা না থাকায় নিরাপত্তারও ঝুঁকি রয়েছে। এতে দিন দিন কমছে শ্রমিকের সংখ্যা, মালামাল যন্ত্রপাতি নষ্ট হয়ে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আর যেগুলো ছোটখাটো নিষ্কাশনের ব্যবস্থা ড্রেন আছে, এই ময়লায় ভরাট হয়ে থাকে। আমাদের জামালপুর বিসিকে অনেক জায়গা খালি আছে যেগুলোতে এখনো শিল্প প্রতিষ্ঠান হয়নি। জলবদ্ধের কারণে আর কেউ এখানে কারখানা করে না। পরিবেশ না থাকার কারণে অনেক মেল কারখানা বন্ধ আছে। তবে দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জামালপুরের সবগুলো প্লটই বরাদ্দ হয়ে গেছে। দুর্ভাগ্য যে কিছু কিছু কারখানা আমাদের ঋণ খেলাপির কারণে তাদের কারখানাগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের শিল্পনগরীর ভিতরে যদি কোনো সিক বা বন্ধ ইন্ডাস্ট্রি থাকে, এই ক্ষেত্রে এগুলা তারা কিভাবে নিরসন করা যায়, ইতিমধ্যে আমরা এই রিপোর্টগুলো আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। 26 একর জায়গা জুড়ে গড়া বিসিক শিল্পনগরী থেকে সরকারি রাজস্ব আয় হয় বছরে 100 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। শেরপুরের পাহাড়ি এলাকায় লটকনের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে ফলের বাগান। সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে হলুদাব, পাকা আর আধা পাকা লটকন। দৃষ্টিনন্দন গাছগুলোতে এখন চলছে ফল সংগ্রহের কাজ। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকরা। সংগ্রহ করা লটকন বাছাইয়ের পর প্লাস্টিকের ঝুড়িতে করে পাঠানো হচ্ছে জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে। উৎপাদন খরচ কম, সহজ পরিচর্যা ও লাভজনক হওয়ায় প্রতি বছর পাহাড়ি এলাকায় বাড়ছে লটকনের বাগান। বাজারে ভালো দাম পাওয়ায় ফল চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তাদেরও। অনুকূল আবহাওয়া ও রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় এবার ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। তেমন কোনো একটা খরচ নেই, রোপণের সময় যা একটু খরচ, আর ঠিক মতন পরিচর্যা করলে দেখা গেছে যে বছর শেষে ভালো একটা মুনাফা আসবে। এটা হচ্ছে একটু বড় সাইজের হয়, তো এটার ভিতর থেকে 4টা-5টা এরকম করে বিচিটা বের হয়। পাহাড়ি নটকন এটা মিষ্টি বেশি, বড় বেশি, এটার লেগে মনে করুন যে আঙ্গুর চাহিদা। নটকন বড় হচ্ছে, পাকতেছে, আস্তে আস্তে পায়রা বারে বিক্রি করতেছি। এই জাত বাজারে যখন আমরা বিক্রি করি তো তুলনামূলক অনেক লটকনের সাথে বেশি দামে বিক্রি করি। লটকন চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এই লটকন চাষের
সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 70 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, শেরপুর। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রম অসন্তোষে ঝুঁকিপূর্ণ চা বাগান পুনরুজ্জীবিত করার উদ্যোগ সরকারের, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো, সিন্ডিকেট ভাঙার তাগিদ, ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ। সিলেট ম্যানচেস্টার রুটে ফের সরাসরি বিমান চলাচল শুরু, খুশি যাত্রীরা। শিগগিরই সিলেট কক্সবাজার বন্ধ হওয়া ফ্লাইটও চালুর আশ্বাস মন্ত্রীর। এবং বারবার দাবি করেও নেত্রকোনায় সম্প্রসারিত হয়নি 12 কিলোমিটার রেলপথ, কার্যকর হলে সুফল পাবেন 10 লাখ মানুষ, যাচাই করে ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রী। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশোর, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।